ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার কি নেট প্রবলেম ম্যাম? সরি, মিউট করা ছিল। আচ্ছা, তো আমরা যেটা বলতেছি, আচ্ছা আপনাদের শুরু থেকে কোনো কথাই শুনতে পান নাই? ম্যাম, শুরু থেকে শুনতে পাচ্ছি কিন্তু ওই মাঝে একটু সময় কথা শুনতে পাইনি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি মাঝের থেকে এবার শুরু করছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের স্টেটস সাইডে আসলে আমরা বলছি এখানে আমাদের একটা ক্লোজড লুপ সার্কিট থাকবে। তো ক্লোজড লুপ সার্কিটে আমাদের হচ্ছে ভোল্টেজটা ইনডিউসড হবে। তো যেহেতু আমরা থ্রি ফেজ সার্কিটের মাধ্যমে একটা থ্রি ফেজ কারেন্ট হচ্ছে আমরা স্টেটর সাইড থেকে নিব, তাহলে আমাদের স্টেটর সাইডের যে সার্কিট কানেকশনটা থাকবে এটা একটা থ্রি ফেজ থাকবে। তো থ্রি ফেজ কি ওয়াই কানেকশন হতে পারে অথবা ডেল্টা কানেকশন হতে পারে, যেগুলো আমরা ছোট ক্লাসে শিখে আসছি। ছোট ক্লাস মানে হয়তো আমরা সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে হয়তো আপনারা দেখে আসছেন। তো এরকম আমাদের হচ্ছে স্টেটর সাইডে একটা ওয়াই কানেক্টেড থ্রি ফেজ সার্কিট অথবা ডেল্টা কানেক্টেড থ্রি ফেজ সার্কিট থাকতে পারে। এখন সেই সার্কিট গুলোকে যদি আমরা একটু আলাদা আলাদা ভাবে দেখি বোঝার জন্য, তাহলে আমাদের ছবিটা ডায়াগ্রামটা এরকম হতে পারে যে এই সাইডটা হচ্ছে আমাদের ওই রোটর সাইডটা, যেখানে আমাদের যেহেতু রোটর তো ঘুরবে তাই না, আর ওখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স থাকবে। সেই জন্য সেটাকে আমাদের রোটর সাইডটাকে আমরা একটা ইন্ডাকটেন্স আর একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের মাধ্যমে প্রকাশ করতেছি, যে আমাদের যদি রোটেশনটা চেঞ্জ হয় তাহলে আমাদের সেই অনুযায়ী আমাদের রেজিস্ট্যান্সটাও চেঞ্জ হবে। আর যেহেতু ম্যাগনেটিক ফ্লাক্স মেনলি সেখান থেকে আমাদের প্রডিউস হইতেছে, তাহলে সেখানে আমাদের একটা ইন্ডাক্টর, আমরা ইন্ডাকটেন্সের মাধ্যমে সেটাকে প্রকাশ করতেছি। তো এরপর আমাদের স্টেটর সাইডে কি থাকবে? থ্রি ফেজ সার্কিট যেহেতু, তাহলে তিনটা সিঙ্গেল ফেজ সার্কিট এখানে এরকম দেখানো আছে। তো এখান থেকে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটা হচ্ছে কি আমাদের EA1, EA2 আর EA3 আকারে হচ্ছে আমরা তিনটা ভোল্টেজ পাবো। এখন আমরা অ্যানালাইসিস এর জন্য যদি একটা সিঙ্গেল ফেজ নিয়ে অ্যানালাইসিসটাকে শুরু করি, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে আমরা আসি যে আমাদের এই রোটরের পরে আমাদের একটা কি হচ্ছে স্টেটর সাইডে একটা ভোল্টেজ ইনডিউসড হইতেছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে EA। এখন আমরা যখন অপোজিট সাইডের লোডটাকে কানেক্ট করব, তখন লোডে কি আমরা পুরোপুরি EA ভোল্টেজটা পাবো? আমরা আসলে পাবো না। কারণ আমাদের এই কন্ডাক্টরের লেন্থ আসলে অনেক বড় থাকে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এবং সেখানে যেহেতু এসি সার্কিট সেখানে কিছু রিঅ্যাকটেন্সও থাকবে। সেই জন্য কন্ডাক্টরের রিঅ্যাকটেন্সকে আমরা বলতেছি XS, আর এই যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে আমরা বলতেছি RA। তার মানে এখানে যে পরিমাণ ভোল্টেজ ইনডিউস হচ্ছে তার থেকে এইগুলা লস হিসেবে কাউন্ট হয়ে বাদ যাওয়ার পরে যেটুকু থাকবে সেটাকে আমরা লোড ভোল্টেজ হিসেবে আমাদের লোড সাইডে পাবো। তাহলে আমাদের লোড ভোল্টেজ V5 ইকুয়াল টু কি হবে? EA মাইনাস এই লসটা। আচ্ছা, এখন আমরা তো এক্সএস এর ভ্যালু কত, আর এর ভ্যালু কত, সেগুলো তো যখন আমরা রোটরটাকে বানাবো আমি কত লেন্থের কন্ডাক্টর ইউজ করতেছি তার সাথে সাথে আমার এক্সএস আর আর এ যেটা এগুলোর ভ্যালু হচ্ছে ফিক্সড হয়ে যাবে। বাকি থাকলো কি EA। তাহলে এর ভ্যালু কতবার আমার কি পরিমাণ ভোল্টেজ ইনডিউসড হবে, বা অ্যাকচুয়ালি কি পরিমাণ ভোল্টেজ আমার আসলে জেনারেট হবে, সেটা আমরা এখন হচ্ছে ক্যালকুলেট করব। তাহলে আমরা যদি এখন শুধুমাত্র একটা সিঙ্গেল ওয়্যার, যেটা হচ্ছে আমরা আহ সেদিন ক্লাসে এরকম একটা ওয়্যার একে ক্লোজড লুপ সার্কিটের মতো বোঝানোর চেষ্টা করছিলাম। তো এই জিনিসটা হচ্ছে এরকম যে ধরেন এর পাশে একটা সাউথ পোল আছে, এর পাশে একটা নর্থ পোল আছে, যেই পোলটাকে আমরা হচ্ছে নর্থ পোল আছে। এরপর এই যে কন্ডাক্টরটা আছে সেই কন্ডাক্টরটাকে আমরা ধরেন ঘুরাচ্ছি, মানে বা অথবা এটাকে এভাবেও বলতে মানে এখন আমরা যদি ম্যাগনেটটাকে ফিক্স রেখে এইটাকে ঘুরাই, তাহলে আলটিমেটলি তো আমার আসলে সেই রিলেটিভ ভেলোসিটিটা তো আমি পাচ্ছি। তো তখন কি হবে, এই সার্কিটের ভেতরে একটা কারেন্ট জেনারেট হবে। অথবা এই সার্কিটটাকে ফিক্স রেখে আমি যদি এই নর্থ পোল সাউথ পোলটাকে হচ্ছে ঘুরাই, তাহলেও আমার এই সার্কিটের ভিতরে একটা কারেন্ট জেনারেট হবে।
তো যেটা যে কারণে কথাটা বলা, সেটা হচ্ছে যে এখন আপাতত আমি ধরে নিলাম এটা শুধুমাত্র একটা ওয়্যার, জাস্ট একটা সিঙ্গেল ওয়্যার। তাহলে ওই একটা ওয়্যারের ভেতরে কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হবে সেটা হচ্ছে 5 ওমেগা কস ওমেগা টি। 5 মানে হচ্ছে ফ্লাক্স, যে আমার এই সাউথ পোল আর নর্থ পোলতে যেই ফ্লাক্সটা আহ হচ্ছে কি আমার এই কন্ডাক্টরটাকে কাজ করতেছে, সেই ফ্লাক্সের পরিমাণ। ওমেগা হচ্ছে এই যে আমি এটাকে ঘোরাচ্ছি, তাহলে সেটার একটা কি রোটেশনাল স্পিড আছে, তাহলে সেই স্পিডটা আরপিএম এ কত। দেন যেহেতু আমি হচ্ছে ভোল্টেজটাকে একটা এসি কারেন্ট, এসি ভোল্টেজ, তাহলে এসি ভোল্টেজ হিসেবে আমি এটাকে ধরেন সাইনোসয়েড ভোল্টেজ হিসেবে পেতে চাই, তাহলে আমার এখানে ইনডিউস ভোল্টেজের ভ্যালু হবে 5 ওমেগা ইন্টু কস ওমেগা টি। এখন এই একটা ওয়্যারের জন্য যে পরিমাণ ভোল্টেজ ইনডিউসড হবে সেই ভোল্টেজের পরিমাণ তো আসলে খুবই কম, তাই না? এখন এত মানে আমি তো আসলে একটা বিগ অ্যামাউন্টের ভোল্টেজ আসলে প্রডিউস করতে চাই যেটাকে আমি কাজে লাগাইতে পারবো। তাহলে এখানে আমরা ভোল্টেজটাকে বাড়ানোর জন্য কি করতে পারি, এখানে ওয়্যারের পরিমাণ বাড়াতে পারি। তাহলে ওয়্যারের পরিমাণ আগে আমরা একটা ব্যবহার করতেছিলাম, এখন ধরেন আমরা 1000টা ওয়্যার এই জায়গার মধ্যে আছে। তাহলে 1000টা ওয়্যারের ভেতর দিয়ে যখন ফ্লাক্স কাজ করবে তখন ওই 1000টা ওয়্যারের ভেতরেই আমার ভোল্টেজ জেনারেট হবে, এবং তখন আমার টোটাল ইনডিউসড ভোল্টেজ হবে এই একটা 1000 ভোল্ট। এই এমসি মানে হচ্ছে টার্নস অফ ওয়্যার, বা কি পরিমাণ ওয়্যার ওই জায়গার মধ্যে একটা টার্নের মধ্যে আছে। তো এইটা তো হচ্ছে একটা সিঙ্গেল, অথবা যদি আমার একটা জায়গার মধ্যে 1000টা ওয়্যার থাকে তাহলে কি পরিমাণ ভোল্টেজ হচ্ছে ইনডিউস হবে। এখন আমার যে সেদিন যে স্টেটর বা রোটরের স্ট্রাকচার ছিল সেটা তো আসলে এতটা সিম্পল ছিল না। আমরা দেখছিলাম যে আমাদের কি থাকে, রোটর শেপটা থাকে হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল শেপ, এবং সেই রোটরটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল শেপের স্টেটরের মধ্যে থাকে। তাহলে একটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ স্টেটরের স্ট্রাকচারের মধ্যে এই ওয়্যার গুলাকে যখন আমি আসলে বসাবো, তখন সে ওয়্যার গুলা ধরেন আপনার কিভাবে আছে তার উপর ডিপেন্ড করে আমার এই ইনডিউসড ভোল্টেজের মান চেঞ্জ হতে পারে। এই জন্য এবার আমরা এটাকে লিখছি একটা সিম্পল ফর্মে ইএ। এই ই এটা বোঝাচ্ছে যে আমার ফাইনাল স্ট্রাকচারের জন্য আমার ই এর মান কত, এবং সেখানে আমার 5 ওমেগার সাথে স্ট্রাকচার ডিপেন্ডেন্ট একটা কনস্ট্যান্ট কে এই জায়গার মধ্যে আছে। তার মানে কিন্তু দেখেন এখানে কস ওমেগা টি টার্মটা নাই, তার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র পিক ভ্যালু নিয়েই কথা বলতেছি। ভোল্টেজটা যে সাইনুসয়েডাল হবে সেটা নিয়ে তার আমার কোনো প্রশ্ন নেই, বাট ভ্যালু কি হবে সেটা নিয়ে হচ্ছে আমার প্রশ্ন। তো এই জন্য আমরা আপাতত এই সাইন টার্মটাকে এই জায়গায় লিখতেছি না, আমরা শুধুমাত্র এখানে পিক ভ্যালুটাকেই রাখতেছি। আচ্ছা, এরপরে এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমার যদি ফ্লাক্সের মান যদি আমরা কোনোভাবে বাড়াতে পারি, তাহলে এখানে আমার ইনডিউস ভোল্টেজের মান বাড়বে। ফ্লাক্সের মান কিভাবে বাড়াইতে পারি, সেখানে যদি আমার ওই যে ফিল্ড কারেন্ট এক্সাইটেশনের সময় আমরা যে ফিল্ড কারেন্ট দিছিলাম, সেই ফিল্ড কারেন্টের মান যদি বাড়ে তাহলে ফ্লাক্সের মান বাড়বে, ইনডিউস ভোল্টেজের মান বাড়বে। আবার আমরা যে হচ্ছে কি ছিল একটা টারবাইনের মাধ্যমে আমরা হচ্ছে এই রোটরটাকে ঘুরাচ্ছিলাম, সে তার মানে কি রোটরের এই রোটেশন যদি বাড়ে তাহলেও আমার ইনডিউসড ভোল্টেজটা হচ্ছে বাড়বে। এই যে এখানে এই জন্য বলছে যে ফ্লাক্সটা, যে প্রথম কথা যেটা বলতেছিলাম, ফ্লাক্স কখন বাড়বে যদি আমার রোটরের ফিল্ড কারেন্টটা হচ্ছে বাড়ে। এখন এই যে কে এর কথা আমরা বললাম যে কে হচ্ছে স্ট্রাকচারের উপর ডিপেন্ডেন্ট, মানে স্ট্রাকচার বলতে উইন্ডিং যেটা, যে আমরা এই সিলিন্ডারের চারপাশে এই তার গুলাকে কিভাবে পেঁচাবো বা ওয়েন্ডিং গুলা কিরকম হবে তার উপর ডিপেন্ড করে আমার কে এর মানের হচ্ছে একটা পরিবর্তন আসবে। তাহলে এর জন্য টোটাল দুইটা ব্যাপার আছে। আহ, মানে প্রথম যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে পোল পিচ। পিচ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্টেন্স অথবা অ্যাঙ্গেল। হুম, দুইটা পোলের মাঝখানে অ্যাঙ্গেল কত। তাহলে অ্যাঙ্গেল দুই রকম হতে পারে, একটা হচ্ছে মেকানিক্যাল অ্যাঙ্গেল আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল। মেকানিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে স্ট্রাকচারালি একটা পোল থেকে আরেকটা পোলের অ্যাঙ্গেল কত। তাহলে এখান থেকে দেখেই আমরা বুঝতে পারতেছি টোটাল 4টা পোল আছে, তাহলে 360 কে 4 দিয়ে ভাগ করলে আমার ভ্যালু আসবে কত, 90 ডিগ্রি। দেখতেও পাইতেছি যে একটা সাউথ পোলের সাথে একটা নর্থ পোলের ডিস্টেন্স এখানে 90 ডিগ্রি হয়ে আছে। তাহলে এটা হচ্ছে কি আমার মেকানিক্যাল অ্যাঙ্গেল। আর ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল, এখন একটা জিনিস দেখেন, আপনার অ্যাঙ্গেল যদিও পাশাপাশি থাকুক,
তারপরেও সাউথ পোল নর্থ পোল থেকে অলওয়েজই কি হচ্ছে, আমার ফ্লাক্স গুলা বের হচ্ছে, আর সাউথ পোলে এসে ফ্লাক্স গুলা ঢুকতেছে। তার মানে আপনি যদি অপারেশনের কথা চিন্তা করেন, তাহলে সাউথ পোল আর নর্থ পোলের অপারেশন কিন্তু অলওয়েজই একজন আরেকজনের উল্টা, যে একজন থেকে আমার এই ফ্লাক্সটা বের হবে আর আরেকটা যে ফ্লাক্সটা ঢুকবে। সে অনুযায়ী আমার হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল মানে তাদের অপারেশনের ব্যাপারটা কি বোঝায়, যে এটা অলওয়েজই 180 ডিগ্রি, মানে তারা একজন আরেকজনের উল্টা। তো এটা হচ্ছে পোল পিচ। এর পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে কয়েল পিচ। তো কয়েল পিচ ব্যাপারটা আসে স্টেটরের ক্ষেত্রে, যে স্টেটরের যে উইন্ডিং গুলা আছে, সে উইন্ডিং গুলা কিরকম ভাবে আছে। হুম। তাহলে এখন এখানে একটা জিনিস দেখেন, যে আমরা তো বলছি যে আমাদের ওটা থ্রি ফেজ সার্কিট থাকবে। তাহলে থ্রি ফেজ যদি হয়, তাহলে এখানে ধরেন এটা তো একটা সিলিন্ডার শেপ। তাহলে সিলিন্ডার শেপে কি হচ্ছে, যে এখানে আমরা দেখছিলাম সেদিন যে একটা সেলিয়েন্ট নন সেলিয়েন্ট পোলের ক্ষেত্রে যে এরকম নচ থাকে, সেই নচের মধ্যে ওই কন্ডাক্টর গুলা হচ্ছে ঢুকানো থাকে। তাহলে এই একটা টার্ন যদি আমি বানাইতে চাই এটা দিয়ে, তাহলে কিভাবে হবে, যে একটা নচের ভেতর দিয়ে কারেন্ট একটা তারকে আমি ঢুকাবো, ঢুকায়ে উপর দিক থেকে নিয়ে এসে আরেকটা নচের ভেতর দিয়ে আমি এই ওয়্যারটাকে নিয়ে আসবো। এই নচ গুলাকে স্লটও বলে। তাহলে একটা স্লট দিয়ে আমি কি করব, কন্ডাক্টর গুলো একটা স্লটের কন্ডাক্টর দিয়ে কারেন্ট হচ্ছে উপরে এসে দেন ওখান থেকে কন্ডাক্টরটাকে পেঁচায় এনে অপর দিকে একটা স্লটের মধ্যে দিয়ে আমি হচ্ছে নিয়ে আসলে এইটা মিলে হচ্ছে কি আমার একটা টার কমপ্লিট হবে। ঠিক আছে। এখন এই যে এই কথাটা যখন আমি বললাম যে একটা স্লট দিয়ে এনে আরেকটা স্লট দিয়ে ঢুকায়ে আমি একটা টার্ন কমপ্লিট করব, তাহলে এটা যদি একটা ছবির মাধ্যমে আমরা দেখি, যে এইটাতে খেয়াল করেন, এই স্লটটা দিয়ে যদি আমার একটা তার ধরেন, এই যে একটা টার্নের তার তারের কারেন্ট উপরের দিকে উঠতেছে, দেন এইটাকে পেঁচায় এনে আমি ধরেন এই দিকে এসে এই পাশ দিয়ে ঢুকাইলাম। তাহলে পুরোটা মিলে কি হইতেছে, একটা কারেন্ট হইতেছে না, বা একটা কন্ডাক্টর। তাহলে এই যে যখন দুইটা স্লটে মিলাই যখন আমি একটা কন্ডাক্টরকে কানেকশন দিচ্ছি, তখন এই দুইটা স্লটের মধ্যে দূরত্ব কত, সেটা হচ্ছে আমার কয়েল পিচ। তাহলে এখান থেকে আমরা দেখতেই পাইতেছি এটার মেকানিক্যাল অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। তাহলে এই কয়েল পিচ যদি আপনি মেকানিক্যাল ডিগ্রিতে লেখেন, তাহলে সেটা হচ্ছে 180 ডিগ্রি। যে যে দুইটা স্লটের ভেতর দিয়ে আমি হচ্ছে একটা টার্ন কমপ্লিট করতেছি, সেই দুইটা স্লটের মধ্যে অ্যাঙ্গেল কত। এখন এটাকেও যদি আবার আমি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলে লিখতে চাই, তাহলে সেটা হবে হচ্ছে θm, ওই যে এইটার মেকানিক্যাল অ্যাঙ্গেলটা ডিভাইডেড বাই হচ্ছে ওই পোলের মেকানিক্যাল অ্যাঙ্গেল। পোলের যে এখানে পোলের মেকানিক্যাল অ্যাঙ্গেল কত ছিল, 90 ডিগ্রি ছিল। এই 90 ডিগ্রি ইন্টু 180 ডিগ্রি দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে আমি হচ্ছে কয়েল পিচটাকে ইলেকট্রিক্যাল ডিগ্রিতে পাবো। এবং আমার ম্যাথের ক্ষেত্রে আমি এইটাকে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি, যে কয়েল পিচটাকে ইলেকট্রিক্যাল ডিগ্রিতে। কারণ আমি যখন কারেন্ট ক্যালকুলেশন করবো, সেগুলো তো আমার আসলে ইলেকট্রিক্যাল ভ্যালুই আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে এই কয়েল পিচটা ক্যালকুলেট করতে পারবো। এখন কয়েল পিচ দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ফুল পিচ কয়েল, আর একটা হচ্ছে ফ্র্যাকশনাল পিচ কয়েল। এই ফুল পিচ কয়েল হচ্ছে যে যদি আমার এই পোল পিচ আর কয়েল পিচ, যে আমি এইটাকে এখান থেকে নিয়ে এসে এই দিক থেকে ঢুকায়ে একটা টার্ন কমপ্লিট করতেছি, তাহলে আমার পোলের পিচ আর আমার কয়েলের পিচ দুইটা কি সেম হয়ে যাবে। তাহলে দুইটা যদি সেম হয় তখন সেটাকে আমরা বলবো ফুল পিচ কয়েল। যদি সেম না হয় তখন সেটাকে আমরা বলবো ফ্র্যাকশনাল পিচ কয়েল। এবং ফ্র্যাকশনাল পিচ কয়েলের ক্ষেত্রে অলওয়েজই এই জিনিসটা ম্যাম এই সবসময় লাইনটা একটু আবার বলেন তো। কোনটা? এই যে বললেন এই যে 90 ডিগ্রির সময় যে ইয়াটা নিবেন, এই সময় বললে কি বলবো, ফুল পিচ কয়েল নাকি? আচ্ছা, ফুল পিচ কয়েল হচ্ছে যদি আমার এই পোল পিচ যেটা সেটা তো আমরা বুঝতে পারছি, তাই না? তাইলে পোল পিচ আর কয়েল পিচ যদি ইকুয়াল হয় তখন সেটাকে আমরা বলি ফুল পিচ। যে আমার এখানে পোল পিচ কত, 90 ডিগ্রি, আর কয়েল পিচও 90 ডিগ্রি হবে কখন, যদি আমি এই দুইটা স্লট ইউজ করি, তাইলে 90 ডিগ্রি হবে না? জি ম্যাম, বুঝতে পারছি। তখন সেটাকে আমরা বলবো ফুল পিচ।
আর ফ্র্যাকশনাল পিচ হচ্ছে যদি দুটো ইকুয়াল না হয়। তাহলে ইকুয়াল না হওয়ার ক্ষেত্রে আমরা সবসময় আসলে এর থেকে কমটা ইউজ করি। মানে আমার এই কয়েল পিচটা হবে 90 ডিগ্রি থেকে কম। বুঝছো? তার মানে হচ্ছে এইটা অথবা হচ্ছে এইটা আমরা কানেকশন দিতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা, জি ম্যাম। এখন কথা হচ্ছে যে আমরা তাহলে কয়েল পিচ কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও দেখছি। এখন এই কয়েল পিচ মানে যখন আমাদের থাকতেছে, সেটা ফুল পিচ হতে পারে, সেটা ফ্র্যাকশনাল পিচ হতে পারে। আমরা আপাতত ফ্র্যাকশনাল পিচের জন্যই চিন্তা করি যে এটা হচ্ছে ফুল পিচ হলে তোমার কি হবে। ফুল পিচ হলে জাস্ট এখানে আহ এটাও যা হবে এইটাও তাই হবে, তখন এটার ভ্যালুটা কত, ওয়ান হয়ে যাবে। ওয়ান হলে এই এই ফুল পিচের ক্ষেত্রে কয়েল পিচের ভ্যালু কত, জাস্ট 180 ডিগ্রি, আর কিছু না ইলেকট্রিক্যাল ডিগ্রিতে। আর যদি ফ্র্যাকশনাল পিচ হয় তখন এটার ভ্যালু অন্যরকম কিছু আসবে। আচ্ছা, এখন যদি আমার কয়েল পিচ, যে এখানে আবার কিছু ডিটেলসে লেখা আছে, এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। এখন এটাই বললাম যে যদি কম থাকে, কম এখানে আপাতত এইটাকে সাউথ পোল আর এটাকে নর্থ পোল, আপাতত একটা টু পোলের জন্য দেখাইছে। এখন এই যে এই টার্নটা, এই যে এটা থেকে শুরু করে মানে ডিরেক্টলি এই জায়গা থেকে এই জায়গায় ক্যালকুলেট না করে দেখেন একটু অ্যাঙ্গেলে করছে, যে একটা স্লট এখান দিয়ে, একটা স্লটের কন্ডাক্টর এখান দিয়ে এনে দেন হচ্ছে এখানের সাথে কানেক্ট করছে। তাতে কি হয়েছে, মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু 180 ডিগ্রি থেকে কম হয়ে গেছে। এই 180 ডিগ্রি থেকে কম হয়েছে মানে এখানে ফ্র্যাকশনাল পিচ ইউজ করা হয়েছে। আর কথা হচ্ছে এটা আসলে ইউজ করে আমার লাভ কি? মানে আমি তো আসলে ফুল পিচ দিলেই আমার লাভ কি, আর আমার আসলে ফ্র্যাকশনাল পিচ দিলেই বা লাভ কি? তো ফুল পিচ হচ্ছে প্রথমে দেওয়া হয়েছিল, তো প্রথমে যখন ফুল পিচ দেওয়া হয়েছিল তখন কিছু সমস্যা দেখা গেছে। তো সমস্যাটা কি কি দেখেন, এইখানে একটা জিনিস চিন্তা করো যে আমরা তো চাই যে আমাদের এই স্টেটর থেকে আমরা একটা খুব স্মুথ সাইনোসয়েডাল ওয়েভ চাই 50 হার্টজের, যেহেতু আমাদের যে সিস্টেমটা আছে পাওয়ার সিস্টেম, সে পাওয়ার সিস্টেমের ফ্রিকোয়েন্সি কত, 50 হার্টজ। এখন আপনি জানেন যে আপনার পাওয়ার সিস্টেমের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। এখন আপনি যখন ওইটাকে কারেন্ট এর সাথে কারেন্ট দিলেন, তখন সেখানে 50 হার্টজের সাথে 100 হার্টজ অথবা 200 হার্টজেরও কারেন্ট ওই জায়গার মধ্যে ছিল। তো এটা কি আমার ডিভাইসের জন্য ক্ষতিকর হবে? এবং যখন এরকম আমার যেখানে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি থাকার কথা ছিল এবং যার জন্য আমার একটা স্মুথ সাইনসয়েড পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি হচ্ছে, আরো হায়ার ফ্রিকোয়েন্সি, সেটা 100 হতে পারে, দেন 150 হতে পারে। মানে এটা আসলে এই ফ্রিকোয়েন্সি গুলা ইয়ে হিসেবে থাকে, আহ এন এর গুণিতক হিসেবে থাকে, যে ফার্স্ট কি বলে এটা, এবং সেইগুলাকে হারমোনিক্স বলে আর কি। এই এই জিনিসগুলাকে বলে হচ্ছে হারমোনিক্স। তো ফার্স্ট হারমোনিক্স মানে হচ্ছে আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি থাকার কথা ছিল 50, কিন্তু আমার হচ্ছে না, সেকেন্ড হারমোনিক্স থেকে শুরু, সরি। তো সেকেন্ড হারমোনিক্স মানে হচ্ছে যে আমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি থাকার কথা ছিল 50, কিন্তু আমার সেখানে সেকেন্ড মানে দুই, যখন এটাকে দুই দিয়ে গুণ করলে কত হয়, 100। তার মানে আমার সেখানে 100 হার্টজের একটা ফ্রিকোয়েন্সি আছে। এবার যদি আপনাকে কেউ বলে যে থার্ড হারমোনিক্স, তার মানে হচ্ছে মেইন ফ্রিকোয়েন্সিকে 3 দিয়ে গুণ করলে কত হয়, 150। দেন আপনার সেই সিগন্যালটার মধ্যে 150 হার্টজেরও একটা ফ্রিকোয়েন্সি আছে। এবং এরকম অসংখ্য হচ্ছে হারমোনিক্স আসলে থাকে। এই হারমোনিক্স গুলা থাকার কারণে বা একটা সিগন্যালের মধ্যে আমার শুধুমাত্র একটা ফ্রিকোয়েন্সির পরিবর্তে আরো বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি থাকার কারণে আমার এই সিগন্যালটা দেখতে আর পিওর সাইনোসয়েড থাকে না, ওইটা দেখতে তখন এরকম হয়ে যায়, এই যেরকম মানে সাইনোসয়েডের মতো একটা শেপ আসবে ঠিকই, কিন্তু সেখানে প্রচুর হিজিবিজি টাইপের থাকবে আর কি। তো এখন আপনি দেখেন একটা ডিভাইস যেটা আমার এই এই সিগন্যালটা দিয়ে চলার কথা ছিল, সেখানে যখন আমি এরকম হিজিবিজি মার্কে একটা সিগন্যাল দিব, তখন তো সেটা আমার ডিভাইসের জন্য আসলে ক্ষতিকর, এবং দেখা যাবে যে আমার ডিভাইসটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে বা আমার ডিভাইসটা ভাইব্রেট করতে পারে। তো দেখা গেছে যে আমরা যদি ফুল পিচ ব্যবহার না করে সেখানে আমরা যদি ফ্র্যাকশনাল পিচ উইন্ডশিল্ডিংটা দেই, তখন আমার এই হারমোনিক্সটা কমে আসে। কিভাবে কমে আসে?
যদি আমার এই কয়েল পিচ আমরা ফ্র্যাকশনাল কয়েল পিচ ব্যবহার করি, তখন ইনডিউসড ভোল্টেজের ভ্যালুটা কেমন আসে সেটা আমরা দেখি। তো তখন আমার ইনডিউসড ভোল্টেজের মধ্যে এরকম একটা টার্ম গুণ হিসেবে আসে। তো এটা প্রুফটা আপনাদের সিলেবাসে নাই দেখে আমি এই জিনিসটা পুরাটা দেখাইতে পারিনি। তো এই ইনডিউস ভোল্টেজের মধ্যে এরকম সাইন, এই রো হচ্ছে, সেটা হচ্ছে এই যে কয়েল পিচ যেটা আমরা উপরে ক্যালকুলেট করছি, এই যে রো, এই রোটা, তাহলে এই রোটা হচ্ছে এই সাইন ρ/2 হিসেবে আমার ইনডিউস ভোল্টেজের মধ্যে এটা হচ্ছে গুণ হিসেবে চলে আসে যখন আমরা এই কয়েল ফ্র্যাকশনাল কয়েল পিচ ধরে ক্যালকুলেশন করি। এই জিনিসটাকে নাম দিচ্ছে হচ্ছে পিচ ফ্যাক্টর। তো সাইন ρ/2। এখন যদি সেখানে হারমোনিক্স থাকে, তাহলে হারমোনিক্স গুলার জন্য আমার এই শুধুমাত্র হারমোনিক ফ্রিকোয়েন্সি গুলার জন্য আমার এই পিচ ফ্যাক্টরের ভ্যালু আসে সাইন v ρ/2। এই ভি যেটা, এ বোঝাচ্ছে কততম হারমোনিক্স, মানে আমি যদি সেকেন্ড হারমোনিক্স বলি তাহলে আমার এই ভি এর মান হচ্ছে 2। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার ভ্যালু আসবে ম্যাম হচ্ছে, আসলে একটু কথা ছিল ম্যাম। হ্যাঁ বলে। জি ম্যাম, আসলে কোন টাইপসের কোশ্চেন গুলো ম্যাম আসতে পারে ম্যাম, ওইগুলো যদি ডিরেক্ট করাইতেন তাহলে একটু ভালো হইতো ম্যাম। ঠিক আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করাবো ম্যাথগুলো। সময় কম তো তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের এই সিনক্রোনাস জেনারেটর আর একটা ক্লাস নেক্সট শুক্রবারে, আর বাকি যেটুকু আছে সাথে যে ম্যাথ গুলো আসতে পারে সেগুলো দিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে শেষ করে দিব। তারপরে আমরা মোটরে চলে যাবো। তারপরে হচ্ছে যে আসেন কয়েল পিচ, যেটা আমরা বললাম এখানে ভি এর মান হচ্ছে, যদি আমরা থার্ড হারমোনিকের জন্য 3, পাঁচের ফিফথের জন্য 5 এগুলো বসাই, তাহলে এই কেপি এর মান অনেক ছোট হয়ে যায়। তখন হচ্ছে ইনডিউস ভোল্টেজের মানও অনেক ছোট হয়ে যায়, তখন হারমোনিক্স গুলো আর থাকে না। এবং এই হারমোনিক্সটাকে দূর করার জন্য আরো একটা ব্যাপার ইউজ করা হয়, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড উইন্ডিং। তো আমরা যেটা বললাম যে একটা ফেজের জন্য আমাদের দুইটা করে স্লট আসে, যে একটা দিয়ে আমরা কারেন্ট উঠাবো আর একটা দিয়ে কারেন্ট নিচের দিকে নামবে, নেমে একটা টার্ন সে কমপ্লিট করবে। তো এখন একটা ফেজের জন্য যে আমরা যদি 1000টা কন্ডাক্টর ইউজ করি, তাহলে একটা স্লটের মধ্যে 1000টা কন্ডাক্টর বসানো আসলে আহ মানে ওটা আসলে বসানো যায় না। তো তখন দেখা যায় যে আমরা উইন্ডিং গুলাকে একটা স্লটের মধ্যে না রেখে সেটাকে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিই। তো ডিস্ট্রিবিউট করে দিয়ে ধরেন একটার পরিবর্তে এখন 3টা স্লটের মধ্যে আমরা হচ্ছে এই উইন্ডিংটা দিয়ে আমরা একটা ফেজ ক্যালকুলেট করব। সেক্ষেত্রে এই 3টা স্লট মিলে তখন সেটাকে আমরা বলি ফেজ বেল্ট, অথবা সেটাকে আমরা বলি ফেজ গ্রুপ। তো তখন একটা এই তখন তার মানে এখন যখন আমরা উইন্ডিংটাকে আবার একটু চেঞ্জ করতেছি, তাহলে এখানে কি আরেকটা কে আসবে, তাহলে সেটা হচ্ছে কেডি। কেপি তো হচ্ছে কয়েল পিচের জন্য থাকবে যে আমি কত অ্যাঙ্গেল দিচ্ছি। আর এখানে কেডি আসতেছে কি, যে আমরা একটার পরিবর্তে কয়টা ইউজ করতেছি। এখন কেডি এর ভ্যালু হচ্ছে এরকম একটা ভ্যালু আসে। তো যেখানে দুইটা জিনিস আসছে, যে একটা হচ্ছে এন আর একটা হচ্ছে গামা। এন মানে কত, গামা মানে কত। এন বোঝাচ্ছে যে একটা ফেস বেল্টের মধ্যে টোটাল কয়টা স্লট আছে। এখানে একটা ফেস বেল্টের মধ্যে টোটাল 3টা স্লট আছে, তাহলে এখানে এন এর মান কত হবে, 3। আর গামা বোঝাচ্ছে পর যে কোনো দুইটা স্লটের মাঝখানে অ্যাঙ্গেল। তাহলে এই 360 দিয়ে যদি এখানে টোটাল কয়টা স্লট আছে সেটা বের করে যদি 360 দিয়ে ভাগ করেন, তাহলে এক দুইটা স্লটের মাঝখানে ডিফারেন্স চলে আসবে, তাহলে সেটা হচ্ছে 20 ডিগ্রি। তো এটা হচ্ছে এরকম গামার মানটা বসাবেন, বসে কেডি এর মান পেলে কেডি এর মানটা যদি আপনার ইন্টারনাল ভোল্টেজের মধ্যে দিয়ে দেন, তাহলে সেখান থেকে আমরা ইন্টারনাল ভোল্টেজটা পেয়ে যাবো। এই এখন আহ, আপাতত এখন আমি বলবো যে কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি আসতে পারে, আর পরের দিন হচ্ছে আমরা ওই ম্যাথ গুলা করবো। সেটা হচ্ছে এই ইকুয়েশনটা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে এই পোল পিচ, মেকানিক্যাল ডিগ্রিতে পোল পিচ কিভাবে ক্যালকুলেট করে, কয়েল পিচ কিভাবে ক্যালকুলেট করে, দেন হচ্ছে যে পিচ ফ্যাক্টর, কয়েল পিচের ক্ষেত্রে পিচ ফ্যাক্টর কত, হারমোনিক্স এটা নাও দিতে পারি, আর ডিস্ট্রিবিউটেড উইন্ডিংস এর জন্য এই যে কেজি, এই যে এটা, এটা কত, এটা ভালো মতো দেখবেন ডিস্ট্রিবিউটেড উইন্ডিংস এরটা, কারণ এটা অন্য ক্লাসের যে স্যার আছে উনি ওটা পড়াইছেন। আমি মোটামুটি উনি স্লাইডে যা যা রাখছে আমিও স্লাইডে আসলে তাতাই রাখছে, আপনাদের দেখে হয়তো মনে হতে পারে যে আমি অনেক কিছু পড়াইতেছি, আসলে অনেক কিছু না।
স্লাইড সংখ্যা বেশি, এবং আমি সেগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করতে যে হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু অন্য ম্যাম সেকশনের একটু যে টিচার আবার উনি যদি বলতেন ম্যাম কি কি আসতে পারে ম্যাম, একটু আবার যদি একটু তাহলে আপনারা এক্সপ্লেন করতেন। খাতায় একটু লিখে নেন, আমি বলি। জি ম্যাম একটু আবার বলেন। জি। হ্যাঁ, সেটা হচ্ছে যে দেখেন পোল পিচ কিভাবে ক্যালকুলেট করে, কয়েল পিচ কিভাবে ক্যালকুলেট করে, জাস্ট পোল পিচ, কয়েল পিচ, তারপর এই যে পিচ ফ্যাক্টর অফ কয়েল, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড এই যে স্লট পিচ, গামা, এটার ভ্যালুটা কত কত হবে, 360 কে সবগুলা স্লট দিয়ে নাম্বার অফ টোটাল স্লট দিয়ে ভাগ করলেই তো গামার মান চলে আসে। তো খুবই ছোট জিনিস। তাহলে স্লট পিচ গামা এটার ভ্যালু কত, দেন কেডি, যেটা এটা আপনারা দেখবেন, আর নেক্সট ক্লাসটা আমি ম্যাথ আসলে করাবো। তো কেডি এই, আর টোটাল উইন্ডিং ফ্যাক্টর, এটা কি দুইটার যোগ, দুইটার গুণফল এটা। আর আরেকটা হচ্ছে যে এই ইকুয়েশনটা, মানে এই কোয়েশন বলতে এই সার্কিটটাই আপনারা, এই শুধু এই সার্কিটটা হচ্ছে ভালো মতো দেখবেন আর কি। বুঝতে পারছি? আপনাদের লেখা হয়েছে? জি ম্যাম। আমি 30 জন পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি, আর এখানে রোল আইডি লিখছে এরকম 21 জনকে দেখতে পাচ্ছি। তো আপনারা হচ্ছে আইডিটা একটু, যারা দেন নাই তার আইডিটা দিয়ে ফেলেন, কারণ আমি একটু পরেই ক্লোজ করে দিব। ম্যাম ক্লাস কি শেষ? হ্যাঁ, এখানে সি এর কাউন্ট দেখলাম, আমি দাঁড়ান তো একটু check করি। তুমি দেখি। না, ওকে, ঠিক আছে, আপনাদের সবার আইডি দেওয়া শেষ। তাহলে আমরা মিটিং হচ্ছে ক্লোজ করে দিচ্ছি এখানে। ম্যাম আমরা কি লিভ নিব? হ্যাঁ, আপনারা লিভ দিতে পারেন।